নমস্কার। আর্ন একাডেমির পক্ষ থেকে আমি কমলেন্দু দালাল সোশিওলজি অপশনালের ক্লাস এডুকেটর হিসেবে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস উপস্থাপিত করছি। এটি গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতির প্রেক্ষিতে বিষয়টি অত্যন্ত বেমানান। তা সত্ত্বেও আমাদের সমাজ সংস্কৃতিতে বিষয়টি দৈনন্দিন ঘটে চলেছে। সেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স ইন ইন্ডিয়া। সাধারণত আমরা এরকম মনে করে থাকি যে পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজ প্রেক্ষাপটে ডোমেস্টিক ভায়োলেন্স তথা পারিবারিক নির্যাতন পুরুষ দ্বারা, নিকট পুরুষ দ্বারা অর্থাৎ স্বামী, তার আত্মীয় পরিজন দ্বারা স্ত্রী রূপী নারীদের উপর ঘটে চলেছে। যদিও বিতর্কের দৃষ্টিকোণ থেকে অনেকে এই রকম মনে করে থাকেন যে নারী নির্যাতন অথবা পারিবারিক নির্যাতন যেমন হচ্ছে তার তথ্য রয়েছে, বিশেষ করে এনসিআরবি সহ আরও অসংখ্য সংগঠনের তরফ থেকে এই ধরনের প্রতিবেদন প্রতি মুহূর্তে প্রকাশিত হচ্ছে। তার পাশাপাশি পুরুষ নির্যাতনেরও বিতর্কিত প্রতিবেদন বিশ্বের খ্যাতনামা সংগঠনগুলি প্রকাশ করছে। সেই সূত্রে 2017 সালে ভারতবর্ষকে পুরুষ নির্যাতনের বিশ্বের তৃতীয়তম দেশ হিসাবে মিশর, গ্রেট ব্রিটেনের এবং তার পরবর্তী ভারতবর্ষকে পুরুষ নির্যাতনের বিশ্বের তৃতীয় দেশ হিসেবে উল্লেখিত হচ্ছে। কিন্তু বাস্তবে আমরা যা দেখি সেটি হচ্ছে নারী নির্যাতন, পারিবারিক নির্যাতন, অকথ্য অত্যাচার। সেই বিষয়টির ওপর আজকে যদি আলোকপাত করি তাহলে আমাদেরকে সেই বিষয়ে দৃষ্টিপাত করতে হবে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক নির্যাতন তথা উগ্রতা, অর ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, আইপিভি, সেই হিসেবেও কথাটিকে আইনত উল্লিখিত হচ্ছে। অর্থাৎ নিকট যে পার্টনার, অংশীদার, তাদের দ্বারা নির্যাতন হচ্ছে ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। এটি শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, বিশ্বজাগতিক সমস্যা, ইনক্লুডিং ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স, অ্যান্ড অলসো ইনক্লুডস ইকোনমিক ভায়োলেন্স আন্ডার দ্য ডেফিনেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স। পারিবারিক উগ্রতা তথা নির্যাতনের ক্ষেত্রে এগুলো ক্লাসিফাই করে বলা হয়েছে শুধু শারীরিক নয়, সেই সঙ্গে আবেগীয়, সেক্সুয়াল, যৌন সংক্রান্ত এবং তার সঙ্গে অর্থনৈতিক এই উগ্রতা বা যে অসহিষ্ণু আচরণ এগুলি হচ্ছে। সংজ্ঞাগত দিক থেকে নারীদের উপর এই নির্যাতন হচ্ছে পারিবারিক, অর্থাৎ তাদের পার্টনার, মেল পার্টনার, তাদের পার্টনারের আত্মীয় পরিজন দ্বারা সেটা হচ্ছে বলে সংজ্ঞায় সেই রকমই উল্লিখিত হয়েছে। যদিও বিতর্কিত দৃষ্টিকোণ থেকে এটাও বলা হচ্ছে যে পুরুষ নির্যাতনও হচ্ছে, তবে যেটি প্রতিষ্ঠিত সেই দৃষ্টিকোণ থেকেই আমরা ব্যাখ্যা করব। ডেফিনেশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স
সংজ্ঞাগত দিক থেকে যা বলা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স ইজ কারেন্টলি ডিফাইন্ড বাই দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর PWDVA অ্যাক্ট অনুযায়ী, যেটা বলা হচ্ছে সেই আইনের সেকশন 3-তে যা বলা হয়েছে, এনি অ্যাক্ট, যে কোনো কাজ, omission or commission or conduct of the respondent shall constitute violence, সেটা যারা অভিযোগ করবে তাদের দৃষ্টিকোণ থেকে, তাদের পক্ষ থেকে সেটি ভায়োলেন্স বলে গৃহীত হবে, ইন কেস যদি কিনা ইট harms or injures or endangers the health, safety, life, well-being, whether mental or physical, and includes physical, sexual, verbal, economic, and emotional abuse. যদি এমন কিছু ক্ষতিগ্রস্ত হয় অথবা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তার স্বাস্থ্য, তার নিরাপত্তা, তার জীবন, তার ভালো মন্দ থাকার ক্ষেত্রে, এবং তার ফলে যা শারীরিক, যৌন সংক্রান্ত একেবারে কথোপকথনের মধ্য দিয়ে অথবা অর্থনৈতিক অথবা আবেগীয় জায়গার থেকে যদি সেগুলি অপব্যবহৃত হওয়ার ফলে তাদের হেলথ, নিরাপত্তা, সেফটি, জীবন এবং ভালো মন্দ থাকার ক্ষেত্রে প্রভাবিত করে, তাহলে সেটি ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে এই আইনের সেকশন 3-তে ধরা হবে। অথবা harasses, harms, injures or endangers the aggrieved persons, coerces her or any other persons related to her any unlawful demand, dowry, অথবা যদি এরকমও হয় কোনোভাবে হ্যারেস করা হচ্ছে, তার ক্ষতি করা হচ্ছে, তার শারীরিক ইনজুরি নিয়ে আসা হচ্ছে এবং তার ফলে তার জীবন, তার বেঁচে থাকাটা বিপজ্জনক হয়ে উঠছে, সেটা তার পার্টনার অথবা তাদের নিকট আত্মীয় দ্বারা, সেটিকেও আনলফুলি যদি কোনো কিছু দাবি করার পশ্চাতে শারীরিক বা পারিবারিক নির্যাতন হয় অথবা পণ সংক্রান্ত যদি কোনো নির্যাতন হয়, তাকেও ডোমেস্টিক ভায়োলেন্স বলে এই আইনের 3 নম্বর সেকশনে বলা হয়েছে। অথবা has the effect of threatening by any conduct, যে কোনোভাবে যদি হুমকি জারি হয়, সেক্ষেত্রেও তাকে ডোমেস্টিক ভায়োলেন্স 498 এর অনুযায়ী ধরা হবে। অথবা আদারওয়াইজ ইনজিওর্স অর কেসেস হার ওয়েদার ফিজিক্যালি অর মেন্টালি, অথবা অন্য কোনোভাবে শারীরিক বা মানসিকভাবে যদি তিনি আঘাতপ্রাপ্ত হন, তাহলেও তাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতন হিসেবে ধরা হবে। ফর্মস অফ ডোমেস্টিক ভায়োলেন্স কিভাবে হয়? অ্যাকর্ডিং টু সেকশন অফ PWDVA, যে আইনের কথা বলা হয়েছে, যে সেকশনের কথা উল্লেখ করা হয়েছে, সেই আইনের সেই সেকশন অনুযায়ী দ্য ফর্মস অফ ডোমেস্টিক ভায়োলেন্স কত রকমভাবে হতে পারে, সেটা যেমন বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট, শারীরিক ক্ষতি করা, অর ইনজুরি, হিটিং, বিটিং, কোনো কিছু ছুঁড়ে মারা অথবা আঘাত করার মধ্য দিয়ে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা, সাইকোলজিক্যাল অর ইমোশনাল অ্যাবিউজ, তার মানসিক জায়গাতে অথবা আবেগে কোনোভাবে আঘাত করা, সোশ্যাল অ্যাবিউজ, সামাজিক দিক থেকে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হওয়া, ফিনান্সিয়াল, আর্থিক দুঃখ কষ্ট সৃষ্টি করে আঘাত করা, সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাবিউজ, ফোর্স, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এইগুলোর মধ্য দিয়ে সে যৌন সংক্রান্ত কোনোভাবে তাকে অত্যাচার করা, ফিজিক্যাল অ্যাবিউজ, শারীরিকভাবে তাকে আঘাত করা, এনি অ্যাক্ট অর কন্ডাক্ট
cause physical pain, harm or danger etc. এভাবেও ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে। এছাড়া ভার্বাল অ্যান্ড ইমোশনাল সাইকোলজিক্যাল অ্যাবিউজ, যেটা বলা হয়েছে, তাকে মানসিকভাবে অথবা একেবারে বিষাক্ত কথা ছুঁড়ে তাকে আঘাত করা, তো এইভাবে তাকে নানাভাবে আঘাত করা যেতে পারে। সুতরাং ডোমেস্টিক ভায়োলেন্স কি কারণে হয়, শুধু কি একপাক্ষিক অথবা এটা করতেই হবে সেই রকম কারণ, এবং তার ফলশ্রুতি কি, এটাই আমাদেরও জানার প্রয়োজন যে ডোমেস্টিক ভায়োলেন্স কি কারণে হতে পারে। সেগুলো সোশিও বিহেভিয়ারাল ফ্যাক্টরস থাকতে পারে, সামাজিক তথা আচরণগত কিছু উপাদান থাকতে পারে, যেমন অ্যাগ্রেসিভ, ভীষণ উগ্রতা রয়েছে, কথায় কথায় গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি, দারিদ্র রয়েছে, দুঃখ কষ্টের জীবন রয়েছে, সবসময় ডমিনেট করা, অবনত করার মানসিকতা রয়েছে, অথবা পার্টনারের ড্রাগ অ্যাডিকশানের প্রবণতা রয়েছে, মাদক সেবন, সাইকোলজিক্যাল ইনস্টেবিলিটি, যে কোনো সময় মনস্তাত্ত্বিক নানা ধরনের ব্যাধির দ্বারা আক্রান্ত হতে পারে, যার ফলে সে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, নেগলেক্ট, অবহেলা অফ কনজুগাল রেসপন্সিবিলিটি, অথবা অর্থাৎ মেল পার্টনারের দিক থেকে দাম্পত্য জীবনের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে অবহেলা করার মধ্য দিয়ে হতে পারে, এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বিবাহিত জীবনে থেকেও অন্য নারীর সঙ্গে সংযুক্ত থাকার একটা প্রবণতা থাকতে পারে, ল্যাক অফ ট্রাস্ট, বিশ্বাস হারিয়ে ফেলা, এগুলোর মধ্য দিয়ে সোশিও বিহেভিয়ারাল ফ্যাক্টরসের মধ্য দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স আসতে পারে। এছাড়া হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, ইভিল অফ প্যাট্রিয়ার্কি অ্যান্ড সুপিরিয়রিটি কমপ্লেক্স, অর্থাৎ একেবারে আমি পুরুষ, আমার পিতৃতান্ত্রিকতার রয়েছে, আমাদের দখল রয়েছে, সেই জায়গার থেকে সবসময় পদানত করে রাখার একটা প্রবণতা। মেন্টাল ফ্যাক্টরস দিয়েও অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স হয়, দ্যাট মেন্টালি অ্যাকসেপ্টেড ওমেন অ্যাজ উইক, আমি ধরেই নিচ্ছি মেয়েরা অত্যন্ত দুর্বল, অ্যান্ড নট আর সাবজেক্ট টু পে রেসপেক্ট, তাদেরকে আবার অত রেসপেক্ট করার কি আছে, এই রকম একটা দৃষ্টিকোণ থেকেও অনেক সময় দখলদারিত্ব এবং তাকে দুর্বল হিসেবে ভাবা, এবং তার মধ্য দিয়ে এই ভায়োলেন্স তৈরি হওয়া। রিলিজিয়াস ফ্যাক্টরস, ডমিনেশন অন ওমেন, অর্থাৎ ধার্মিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় হয়তো এরকম হতেই পারে যে মেয়েদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুর্বল করে দেখা হয়, সুতরাং সেদিক থেকে তাদের প্রতি একটা অনীহা, অবহেলা, তাদেরকে অসম্মান করা, এই রকম কিছু। আর কালচারাল ফ্যাক্টরস, ডিজায়ার ফর মেল চাইল্ড, বারবার চাওয়ার মধ্যে পুরুষ সন্তান, যে কালচারাল কেন বলছে না, সাংস্কৃতিক দিক থেকে এরকম অনেক সংস্কৃতিতে রয়েছে, সেটা কি, যে পুরুষ সন্তান বংশ রক্ষা করে, সুতরাং পুরুষ সন্তান জন্ম না দিলে সেই নারীর নারীত্ব সম্পূর্ণ হয় না। সেখান থেকেও অনেক সময় আমরা দেখি ডোমেস্টিক ভায়োলেন্স, বারবার কেন কন্যা সন্তান জন্ম দিচ্ছে, তাকে হয়তো মেরেই ফেলা হবে। এছাড়া পণ সংক্রান্ত বিষয়েও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা থেকে অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের প্রভাব পড়তে পারে। তাহলে এই কারণে নারীদের উপর পুরুষদের অকথ্য নির্যাতন, পারিবারিক নির্যাতনের যে আমরা নানাবিধ দিক লক্ষ্য করলাম, তার প্রভাবও তো এই সমাজে পড়বে, এবং সেটি কখনোই ইতিবাচক হতে পারে না, তা অবশ্যই নেতিবাচক। সেই প্রভাবগুলি দেখলে আমরা লক্ষ্য করব কি, শর্ট টার্ম কনসিকুয়েন্সেস, অর্থাৎ
এইভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে নারীরা শর্ট টার্ম যে প্রভাবিত হয় সেটা হচ্ছে বিশেষভাবে শারীরিক তথা মনস্তাত্ত্বিক ক্ষতি হতে পারে। আবার লং টার্ম কনসিকুয়েন্সে আমরা কি দেখি, হয়তো কোনো মেজর হেলথ প্রবলেম হয়ে গেছে অথবা মেন্টাল হেলথ এফেক্টস হয়ে গেছে, সেটা আর সেরে উঠছে না। ডিপ্রেশন, কোনো গভীর অবসাদে চলে যাচ্ছেন। অ্যাংজাইটি, সুইসাইডের মতো ঘটনাও এর ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে ঘটে যেতে পারে। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে কারা ভিকটিম হচ্ছে, যাদের উপর অত্যাচার হচ্ছে? যদি সাধারণত আমরা নারীদের উপর এই পারিবারিক নির্যাতন ধরে থাকি, তাহলে নারীরা এর দ্বারা বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিভাবে? ইট অকার্স অ্যাক্রস অল সোশিও ইকোনমিক, রেসিয়াল, এথনিক এজ গ্রুপস। এটি যে কোনো আর্থসামাজিক, বংশধারাগত অথবা জাতি গোষ্ঠীগত যে কোনো বয়সে এটা ঘটতে পারে। ইট হ্যাপেন্স বিটুইন পিপল হু আর ডেটিং, ম্যারিড, যারা ডেটিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে, যারা বিবাহিত, যারা পৃথকভাবে বসবাস করছেন, যারা যারা বিবাহ বিচ্ছিন্ন হয়ে আছেন বা বিবাহ বিচ্ছিন্না, তাদের ক্ষেত্রেও এই ধরনের ভায়োলেন্স হতে পারে। ইট অকার্স ইন হেটেরোসেক্সুয়ালস অথবা অর্থাৎ নারী পুরুষের ক্ষেত্রে হতে পারে, গে, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, ওর ইন ডেটিং রিলেশনশিপস, অর্থাৎ এদের ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে হতে পারে, গেদের ক্ষেত্রে হতে পারে, লেসবিয়ানদের ক্ষেত্রে হতে পারে, অর ইন ডেটিং রিলেশনশিপস, যারা ডেটিং করে রিলেশনশিপে রয়েছে, যারা বিবাহ বন্ধনীতে আবদ্ধ হননি, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাট দ্য মেইন ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স আর ওমেন। মূলত যে কথা বলছিলাম, যে এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হচ্ছেন মহিলা তথা নারীরা। কিভাবে? থ্রু 95% অফ অ্যাডাল্ট ভিকটিম, প্রায় 95% যারা প্রাপ্ত বয়স্ক, তারা নারীরা এর শিকার হচ্ছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি হয় তারা বিবাহিত অথবা সেপারেটেড অথবা ডিভোর্স অথবা ডেটিংয়ে রয়েছেন। এই রকম প্রায় 95% নারীরা এর শিকার হচ্ছেন। 1 to 4 million women abused per year। আমরা লক্ষ্য করলে দেখব 1 থেকে 4 মিলিয়ন নারীরা এর শিকার হচ্ছেন প্রতি বছর। লাইফ টাইম রিস্ক, এই পারিবারিক অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে প্রায় 20% নারীরা লাইফ টাইম রিস্কের মধ্যে, অর্থাৎ কোনো বড়সড় ব্যাধি অথবা আর তার সেই রোগ থেকে ফিরে আসার সম্ভাবনা নেই, সেরকম পরিস্থিতি দেখা দিতে পারে। অ্যাবিউজার্স আর ফ্রম এনি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, শুধু দরিদ্র পরিবারগুলিতে, মধ্যবিত্ত পরিবারগুলিতে বা শুধুমাত্র উচ্চবিত্ত পরিবারগুলিতে এই ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা হয়ে থাকে বা হতে পারে এরকম নয়। যে কোনো আর্থসামাজিক পরিস্থিতিতে বা আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরুষের অথবা নারীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। ভায়োলেন্স ইজ দ্য কমন ফ্যাক্টর ইন ইট, অর্থাৎ ভায়োলেন্স রয়েছে। এইরকম সমাজই গোটা বিশ্বে ভায়োলেন্স নেই, অর্থাৎ পারিবারিক নির্যাতন নেই, সেই রকম সমাজও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কোথাও হয়তো অনেক বেশি, আবার কোথাও হয়তো কম, কিন্তু নির্যাতন হচ্ছে না, হবে না, এরকম বোধহয় পরিস্থিতি কোথাও নেই। A cross-sectional study of gender-based violence against men in the
রুরাল এরিয়া অফ হরিয়ানা। এই কোভিড পিরিয়ডে বিশেষ বিশেষ কিছু সংগঠন তারা কিছু ব্যতিক্রমী গবেষণাও করে দেখেছেন। যেমন এখানে আমরা একটা গবেষণার ফলাফলকে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে সেভ ইন্ডিয়া ফ্যামিলি ফাউন্ডেশনের একটা গবেষণায় আমরা দেখছি যে রুরাল হরিয়ানার এখানে আমরা দেখছি কমিউনিটি মেডিসিনে যেটি প্রকাশিত হয়েছে, দ্য আউট অফ 1000 মেলস, 1000 পুরুষের মধ্যে 52.4% অফ মেলস এক্সপেরিয়েন্স জেন্ডার বেসড ভায়োলেন্স। অর্থাৎ শুধু পুরুষদের ক্ষেত্রে এই ভায়োলেন্স নারীদের ক্ষেত্রেই হবে তা নয়। সাম্প্রতিক কালে দেখা গেছে প্রতি 1000 পুরুষের মধ্যে 52.4% যারা এই পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন অ্যাট দ্য হ্যান্ড অফ ওয়াইফস অথবা পার্টনার্স অ্যাটলিস্ট ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম, অন্তত জীবনে একবার এই হ্যারাসমেন্ট হয়েছে। 10.5% ইন দ্য লাস্ট 12 মান্থস। শেষ 12 মাসে 10.5%। দ্য মোস্ট কমন ভায়োলেন্স ওয়াজ ইমোশনাল, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা আবেগীয়, যেটা বলা হচ্ছে 51.6%, ফলোড বাই ফিজিক্যাল ভায়োলেন্স 6%। হয়তো কোনোভাবে আবেগীয়ভাবে আঘাত করা হচ্ছে, শারীরিকভাবে 6% পুরুষদের ওপর আক্রমণ নেমে আসছে এই শেষ 12 মাসের একটা গবেষণায় দেখা গেছে। হাউএভার, মিস্টার স্বরূপ সরকার, founder of Save India Family Foundation, said that there is no legal provision for married men facing verbal or mental violence abuse, অথবা এই ধরনের ক্ষেত্রে তারা কোনো আইনি প্রতিকার পাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। তার কারণ আমাদের দেশে পুরুষ ভায়োলেন্স বলে, তার প্রতিকার বলে কোনো ধারা নেই। নারী পারিবারিক নির্যাতনের মধ্য দিয়ে নারীরাই প্রভাবিত হয়ে থাকেন, এবং 498A সেই সংক্রান্তই একটি ধারা। সেখানে পুরুষ নির্যাতন বলে কোনো কিছু উল্লেখিত নেই। এটি একটি পরিসংখ্যানগত তথ্য। সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট মেন ইন ইন্ডিয়াতে দেখানো হয়েছে যে ইকোনমিক অ্যাবিউজ হিসেবে 76%, ভার্বাল অর ইমোশনাল আমরা দেখেছি যে সেটি বেশি হচ্ছে, অর্থাৎ কথা বলে তাদেরকে আঘাত করা 93%, ফিজিক্যাল অ্যাবিউজ 73%, এবং সেক্সুয়াল অ্যাবিউজ 48%। এটা পুরুষদের উপর এদেশে নির্যাতনের সাম্প্রতিক একটি পরিসংখ্যান আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের পারিবারিক নির্যাতনকে বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে দেখছে, ভিউজ অফ ডিফারেন্ট এজেন্সিস। সেখানে আমরা দেখছি ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল এপিডেমিওলজি নেটওয়ার্ক, তারা 2000 সালের একটা মন্তব্যে জানিয়েছেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাজ আ প্রবলেম কাটস অ্যাক্রস, অর্থাৎ এটি এমনই একটি সমস্যা কাটস অ্যাক্রস এজ, এডুকেশন, সোশ্যাল ক্লাস। যেটা বলছিলাম, কোনো বাধা ধরা কোনো আর্থসামাজিক শ্রেণীর ওপর এটি বেশি হচ্ছে সেটা বলা যাবে না, কোনো বয়সের ওপর সেটা বলা যাবে না, নিম্ন শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত তাদের উপর বেশি হচ্ছে বলা যাবে না। যে কোনো বয়স, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক শ্রেণী বা ধর্মের ভিত্তিতে এটি ঘটছে। 40% of women had experienced at least one from the physical violence in the married life. যারা নারীরা 40% যারা বলছে যে অন্তত একবার গায়ে হাত দিয়ে টর্চার করা, অত্যাচার করার অভিজ্ঞতা তাদের হয়েছে। NCERB
এটি একটি বিখ্যাত সংগঠন। 2018-তে তারা প্রতিবেদনে উল্লেখ করেছেন, দ্য ক্রাইম রেট পার লাখ ওমেন পপুলেশন, এই ধরনের অপরাধ ঘটছে নারীদের উপর, সেটা হচ্ছে 58.8 ইন কম্প্যারিজন টু 57.9 ইন 2017। তাহলে 2018-তে সেটি বাড়ছে, বেড়ে গেছে। 19-20-র দিকেও আমরা নিশ্চয়ই যদি তাকাই তাহলে দেখা যাবে সেটা আরও বাড়ছে। হু রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা প্রতিবেদনে জানিয়েছে, দ্য প্রিভেলেন্স এস্টিমেট পার্টনার ভায়োলেন্স রেঞ্জ ফ্রম 37.7% ইন দ্য হু সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন। দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক তারা প্রতিবেদন দিয়েছেন, সেখানে 37.7%, যা এই ধরনের পারিবারিক নির্যাতনের রিপোর্ট জানিয়েছেন। গ্লোবালি 38% of the murders of women are committed by intimate partners. বিশ্বজাগতিক ক্ষেত্রে তারা যে তথ্য জানিয়েছেন তাতে 38% ক্ষেত্রে, অর্থাৎ 38% ক্ষেত্রে এই রকম পারিবারিক নির্যাতনের মধ্য দিয়ে নারীদের মৃত্যু পর্যন্ত ঘটছে। NFHS 3 রিপোর্ট অনুযায়ী আমরা এটা বলতে পারি, concluded that the prevalence of physical or sexual violence is much higher, অর্থাৎ শারীরিক নির্যাতনই তারা বেশি করে দেখেছেন, প্রায় 49%, এবং পুয়ারেস্ট ওমেন হাউসহোল্ড, তারা জানাচ্ছেন যে যারা আর্থিক ক্ষেত্রে দুর্বল, অর্থাৎ গরিব, সেই সকল পরিবারের নারীদের প্রায় 49% একেবারে দৈহিক নির্যাতনের শিকার হচ্ছেন। দেন অ্যামাং ওয়েলদিয়ার ওমেন হাউসহোল্ডস, তারা অবস্থা সম্পন্নদের ক্ষেত্রেও তারা দেখেছেন যে প্রায় 18% নারীদের শারীরিক নির্যাতন হচ্ছে এই ধরনের অত্যাচারের মধ্য দিয়ে। NFSH রিপোর্টে ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে, একটা গুরুত্বপূর্ণ সংগঠন, তারা আমাদের দেশে কতগুলো সময়ের ভিত্তিতে রিপোর্ট করে জানিয়েছেন। 2005-06, 2015-16তে তারা দেখিয়েছেন যে এই সকল রাজ্যগুলিতে পারিবারিক নির্যাতনের প্রবণতা ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে তাহলে পরিসংখ্যানগত ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে যদি আমরা এরূপ দেখতে চাই যে তাহলে হচ্ছেটা কি, সেটি হচ্ছে 21-28% নারী যারা সাম্প্রতিককালে অত্যাচারিত হচ্ছেন, তাদের সাম্প্রতিক পার্টনার অথবা তাদের পূর্ববর্তী পার্টনারের দ্বারা, মেল পার্টনারের দ্বারা। 14-25% বিবাহিত নারী যারা জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে নির্যাতনের নাম করে তাদের পূর্ববর্তী পার্টনাররা তাদেরকে অনেক ক্ষেত্রে ধর্ষণও করেছে। 25% নারী যারা এই পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রায় 6 মিলিয়ন ওমেন নারীরা যারা
পারিবারিক ক্ষেত্রে শারীরিক দিক থেকে তাদের পুরুষ পার্টনার তথা তাদের আত্মীয় পরিজনদের দ্বারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ৯০% নারী যারা কখনোই এই পারিবারিক অত্যাচারের কথা কোনো পুলিশ প্রশাসন অথবা বিচারালয়ের মুখোমুখি হয়ে তারা প্রকাশ করেননি, সেটা হচ্ছে প্রায় ৯০%। এটি একটি ভয়াবহ তথ্য, অর্থাৎ নারীরা মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সেগুলোকে প্রশাসনের দরজায় গিয়ে জানাচ্ছেন না। রিসেন্ট অ্যাক্ট রিগার্ডিং দ্য প্রোটেকশন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৬ অনুযায়ী has been revised from the Protection of Women from Domestic Violence Acts 2005 অর্থাৎ ২০০৫-এর গৃহভিত্তিক নির্যাতন সংক্রান্ত আইনকে ২০১৬-তে সংশোধিত করে কিছুটা নম্র করা হয়েছে এবং তার ভিত্তিতে নারীদেরকে হয়তো কিছুটা দুর্বল করেছে। তার মধ্য দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স এবং এই কোভিড পিরিয়ডে, এই প্যান্ডেমিক পিরিয়ডে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে অনেক পরিমাণে এই গৃহভিত্তিক নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স নারীদের উপর অতিমাত্রায় বেড়েছে ডিউ টু ম্যাসিভ সোশিও ইকোনমিক চেঞ্জেস। এ কথা ঠিক যে এই যে দীর্ঘ ৭.৫ মাসের এই যে কঠিন পরিস্থিতি এবং যা আর্থ সামাজিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, তার ফলশ্রুতিতে বেকারত্ব বেড়েছে, চাকরি হারিয়েছেন অনেকে এবং আর্থিক একটা চরম সমস্যার অভাবের মধ্যে পড়েছেন। তার ফলে ভায়োলেন্স কমপ্লেইন্টস at a 10 years high during COVID-19 lockdown reported by the হিন্দু কাগজের রিপোর্ট অনুযায়ী সেখানে দেখানো হচ্ছে যে এই কঠিন পরিস্থিতিতে, যে আর্থিক জরাজীর্ণ পরিস্থিতিতে, চাকরি হারানোর মতো পরিস্থিতিতে, বেকারত্বের পরিস্থিতিতে পুরুষরা হয়তো আর নিজেদের ঠিক রাখতে পারছেন না। তাদের যাবতীয় ক্ষোভ যেন ওই দুর্বল নারীদের ওপর গিয়ে আছড়ে পড়ছে এবং সেটা এত পরিমাণে বেড়েছে যে বিগত ১০ বছরের রেকর্ডকেও হার মানিয়ে দিচ্ছে। এমিনেন্ট writer Neeta Lal reported that during COVID-19 crisis, locating the high rate of domestic violence in recent India, তিনি এই রকম কিছু জানিয়েছেন যে সাম্প্রতিক কালে আগেও ছিল, গৃহভিত্তিক নির্যাতন এই প্রথম নয়, কিন্তু সাম্প্রতিক কালে এই কঠিন পরিস্থিতিতে কোভিড-১৯ মহামারী তথা অতিমারী পরিস্থিতিতে এই ভায়োলেন্সটা যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং সেটি তিনি বলছেন যে আমরা হয়তো কোভিড-১৯ এর প্রভাব প্রত্যক্ষ করছি, আমরা হয়তো লক্ষাধিক মানুষকে হারিয়ে ফেলেছি এবং আরও কয়েক লক্ষ মানুষ হয়তো এই কোভিড-১৯ শিকার হবেন বা হচ্ছেন। তা সত্ত্বেও আমরা যারা চোখের আড়ালে ঘটনাগুলি ঘটছে, আমরা যারা বুঝতে পারছি না বিভিন্নভাবে নারীরা পারিবারিক ক্ষেত্রে অত্যাচারিত, জর্জরিত হচ্ছে, তাকে তিনি শ্যাডো প্যান্ডেমিক বলে উল্লেখ করেছেন। Women are helplessly existing and accepting tolerance of domestic violence এবং তারা সহায় সম্বলহীনভাবে পারিবারিক নির্যাতনকে মুখ বুজে সহ্য করছেন
যাকে তিনি শ্যাডো প্যান্ডেমিক বলে দাবি করছেন। সেক্ষেত্রে a steep rise of domestic violence in lockdown, সেখানে বিভিন্ন সংগঠন তারা কিভাবে সেই পরিস্থিতিকে দেখছেন, সেটা হচ্ছে নালসা রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, তারা দেখেছেন উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, এই সকল ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স কী পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সেখানে তার প্রতিবাদের পরিসংখ্যানটি অত্যন্ত গৌণ বলা যায়, যে ঘটনাগুলো ঘটছে কিন্তু তার প্রতিবাদ, তাকে অ্যারেস্ট করে তাকে বলা, তাকে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ঘটছে না। আর দ্য NCU রিসিভড ন্যাশনাল কমিশন অফ ওমেন, তারা 2043টি ঘটনা রেকর্ড করেছেন কমপ্লায়েন্টস অফ ক্রাইম কমিটেড এগেইনস্ট ওমেন শুধুমাত্র জুনে, দ্য হাইয়েস্ট ইন দ্য লাস্ট 8 months, অর্থাৎ শুধুমাত্র জুনে তারা এতগুলো কেস রেকর্ড করেছেন। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন, 452 complaints of domestic violence were received in June alone. Of the 2043 এই রেকর্ড ঘটনার মধ্যে 603 কমপ্লায়েন্টস রিলেটেড টু মেন্টাল। এই 2043টি ঘটনার মধ্যে 603টি মানসিক অ্যান্ড ইমোশনাল অ্যাবিউজ, অর্থাৎ আবেগীয় দিক থেকে অত্যাচারিত হয়েছেন, অ্যান্ড ওয়ার ফাইল্ড আন্ডার দ্য রাইট টু লাইভ উইথ ডিগনিটি ক্লজ, যে সম্মানের সঙ্গে তাদের বাঁচার অধিকার রয়েছে সেই ক্লজে তারা রিপোর্ট দাখিল করেছেন। দ্য নাম্বার অফ কমপ্লেইন্ট রিসিভড ইন জুন have been highest since September last year, when 2379টি ঘটনা গত বছরের সেপ্টেম্বর অবধি ঘটেছিল, অর্থাৎ সেই ঘটনাকে অনেকটাই বর্ধিত রূপ পেয়েছে সাম্প্রতিককালে বলে NCW তারা মনে করছেন। চেয়ারপারসন রেখা শর্মা attributed the rise in complaints to the increased activity of the commission on social media platforms, এবং তারা সামাজিক মাধ্যমগুলিতে সেগুলো বারবার জানিয়ে তারা প্রকাশ করার কথা ভাবছেন। ইন এপ্রিল অ্যান্ড মে, অর্থাৎ সবে লকডাউন শুরু হয়েছে, 3027টি কমপ্লেইন্টস রিসিভড বাই NCW অ্যাক্রস 22 ক্যাটেগরিজ, অর্থাৎ শুধুমাত্র এপ্রিল এবং মে এবছরে 3027টি ঘটনা তারা রেকর্ড করেছেন, এবং সেক্ষেত্রে 22 ধরনের অত্যাচার নারীদের উপর হয়েছে। 1428টি were registered against domestic violence. In pre-lockdown period, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ, in this year টোটাল 4233টি ঘটনা were received and 870, অর্থাৎ 20.6% জানুয়ারিতে, 271, অর্থাৎ 1462 মধ্যে 271 জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে 302টি, মার্চে 298টি ওয়ার রেজিস্টার্ড, অর্থাৎ জানুয়ারিতে ঘটেছে 1462, তার 271টি, ফেব্রুয়ারিতে 1424, 302টি, আর মার্চে 1347, তার মধ্যে 298টি রেকর্ড শুধু কেস শুধুমাত্র রেকর্ডেড হয়েছে, বাকিগুলি কোনো কমপ্লেন হয়নি এবং রেকর্ডও হয়নি। তাহলে এই কোভিড পিরিয়ডের
মধ্যে সবাই, বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলি, উচ্চবিত্ত পরিবারগুলিতে হয়তো ততখানি অভাব অনটন স্পর্শ করেনি, কিন্তু নিম্নবিত্ত পরিবারগুলিতে এই অভাব অনটন প্রায় একটা অন্তিম পর্যায়ে ছুঁয়ে ফেলেছে। হয়তো তারই প্রতিফলন হিসেবে অবলা নারীদের উপর এই ধরনের অত্যাচার বেড়েছে, যাকে ন্যাশনাল কমিশন ফর ওমেন তারা পেন্ডেমিক, শ্যাডো পেন্ডেমিক বলে দাবি করছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে পরিস্থিতির শিকার হচ্ছি, তাতে আমাদেরকে স্থিতধী থেকে যে কোনো বললেই হোক বেরিয়ে আসার একটা চেষ্টা করতে হবে। তার কারণ, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গোটা দেশ তথা রাষ্ট্র তথা বিশ্ব অতিবাহিত করছে, সেখানে কম বেশি অনেকেই কোনো না কোনো কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। তাই গবেষণামূলক সংগঠন, আর্থিক সংগঠন, সামাজিক সংগঠন তারা তৎপর হয়েছেন কিভাবে কোন পরিস্থিতি থেকে এই কঠিন একটা অতিমারীকে অর্জন করে আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে পারি। সেই লক্ষ্যে যে গবেষণাগুলো চলছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন শ্রাবণা রবীন্দ্রন, মনীষা শাহ, তাঁরা ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চে ম্যাসাচুসেটস, কেমব্রিজে তারা গবেষণাগুলো করছেন এবং তার ফলশ্রুতি তারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন। ন্যাশনাল কমিশন ফর ওমেন তাদের এই গবেষণাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা লক্ষ্য করছেন গোটা বিশ্বব্যাপী এই কঠিন পরিস্থিতি চলছে, তাতে আর্থিক ক্ষেত্রে শুধুমাত্র প্রভাব বিস্তার করেছে এ কথা ঠিক নয়, তবে ঘুরে ফিরে হয়তো আমরা বারবার আর্থিক ক্ষেত্রটি, পেশা জগৎ, উৎপাদন ক্ষেত্র সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং তার প্রভাব পরিবারগুলিতে পড়ছে, এবং সেই প্রভাবে প্রভাবিত হয়ে হয়তোবা পুরুষরা নিজেদেরকে সুস্থ সুন্দর দাম্পত্য জীবন অতিবাহিত করার সুযোগ পাচ্ছেন না। তারা হয়তো এই ধরনের পাশবিক গৃহনির্ভর অত্যাচার তথা ডোমেস্টিক ভায়োলেন্স করে ফেলছেন। সেক্ষেত্রে গবেষকরা বারবার তাদেরকে সচেতন করছেন যে নারীদেরকে এইভাবে অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে বোধহয় পুরুষ তথা বৃহত্তর ক্ষেত্রে সমাজের খুব বেশি উপকার হবে না। সেক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্নেহ, প্রীতি, মিউচুয়াল যে রেসপেক্ট,
যে একে অপরকে উপলব্ধি করার মধ্য দিয়ে একটা সুন্দর এই জীবনের মধ্যে ক্রমশ পৌঁছে যেতে হবে। তা না হলে এই সমাজ এই কঠিন পরিস্থিতিতে যেমন ভেঙে পড়ছে, হয়তো এই কঠিন পরিস্থিতি থেকে পেরিয়ে আমরা সুস্থ সুন্দর জীবনে এলেও হয়তোবা আমরা এই সমাজের সংস্কৃতি, এই সমাজের শান্তি শৃঙ্খলা থেকে কোনোভাবেই মুক্ত পাব না। অর্থাৎ একটা জঙ্গল নির্ভর সমাজের দিকে আমরা হয়তোবা চলে যেতে থাকব। তাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনের দিকে থাকতে হবে। যে কোনো মূল্যেই আমাদেরকে রক্ষা করতে হবে। তো কেমন করে এই কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারি? হাউ টু স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স, কিভাবে এই পারিবারিক নির্যাতন বন্ধ করা যায় সে বিষয়েও একটা গাইডলাইন তারা দিয়েছেন। তারা বলেছেন কিপ ট্রাইং প্রিভেনশন প্রোগ্রাম, অর্থাৎ এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যাতে না হয়, যাতে আমাদের সচেতনতা বৃদ্ধির মতো কোনো কর্মসূচি গ্রহণ করা যায়, সেইগুলির কথা তারা সাজেস্ট করছেন। আর মেক সিরিয়াস পেনাল্টিস ফর ডোমেস্টিক ভায়োলেন্স, যারা এর পরেও পারিবারিক নির্যাতনে থেকে যাচ্ছেন অথবা পারিবারিক নির্যাতন ধরে রাখছেন, তাদেরকে একটা দৃষ্টিনন্দন অথবা বলতে পারো যে রিমার্কেবল পেনাল্টিস, অর্থাৎ তাদেরকে সাজা দানের কথা ভাবতে হবে। অ্যাফার্মেটিভ রোল শুড বি প্লেড বাই পেরেন্টস, এক্ষেত্রে বাবা মাকে অবশ্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক তথা ইতিবাচক ভূমিকা নিতে হবে। বাবা মাকে সেই শিক্ষা অন্তত পুরুষ সন্তান তথা কন্যা সন্তানকে দিতে হবে যাতে তারা একে অপরকে শ্রদ্ধাশীল দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করতে পারে। should be paid by parents and no distinction should be made between a boy and a girl child, এবং তাদের দৃষ্টিকোণ থেকে যেন কোনোভাবে পুরুষ সন্তান এবং নারী সন্তানের প্রতি দুটি দৃষ্টি স্বতন্ত্র না হয়ে যায়, সেই শিক্ষাটি অবশ্যই বাবা মাকে দিতে হবে এবং তারা সেই দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। ইনক্রিজ ফান্ডিং ফর সাপোর্ট সার্ভিসেস, যারা এই ধরনের পারিবারিক নির্যাতনের ভিকটিম হচ্ছে, তারা যে কোনো মূল্যে যাতে একটা ফান্ড তৈরি করতে পারেন, সবাই মিলে সবার সহায়তায় তারা ফান্ড তৈরি করতে পারেন, মানুষ যাতে তাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে, সেই জন্য ভলান্টারি অ্যাক্টিভিটিস সাধারণের তরফ থেকে বাড়াতে হবে। ক্রিয়েটিং মোর অ্যাওয়ারনেস এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, ক্রিয়েটিং মোর অ্যাওয়ারনেস এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ এই পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে যদি কোনো সচেতনতামূলক কর্মসূচি গড়ে তোলা যায়, যদি কোনো এই ধরনের কোনো অটোবায়োগ্রাফি তৈরি করা যায়, আজকাল তো বহু এই ধরনের সিনেমা হচ্ছে, যদি সেই ধরনের সিনেমার মধ্য দিয়ে সাধারণকে সচেতন করে তোলা যায়, এখানে আমরা একটা বেশ তথ্য রেখেছি, সেই তথ্য থেকেও অনেক কিছু সচেতনতা গড়ে তোলা যেতে পারে। হেল্প ওমেন টু বি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, রাষ্ট্রকে রাজ্যকে যে কোনো মূল্যে এগিয়ে আসতে হবে, তাদেরকে সেলফ হেল্প গ্রুপ, তাছাড়া বিশেষ কোনো আর্থিক অনুদানের মধ্য দিয়ে
অর্থনৈতিক দিক থেকে নারীদেরকে স্বাবলম্বী করা যায় কিনা সে কথা ভাবতে হবে। ইনক্রিজড কমিউনিটি হেল্প, অর্থাৎ এই রকম পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে যে পার্শ্ববর্তী যারা রয়েছে তারা যাতে প্রতিবাদ মুখর হতে পারে, তারা যাতে এর বিরুদ্ধে অন্তত ভয়েস, অন্তত তারা নিজেরা তার নিজেদের ভয়েসটাকে তুলে ধরতে পারে, সেই বিষয়েও লক্ষ্য রাখতে হবে। নিড অ্যাসিস্ট্যান্স অফ ক্লাব, ভলান্টারি অ্যাসোসিয়েশন, এনজিওস টু স্টপ দ্য মিনেস। এক্ষেত্রে খুব ভালো হয় যদি ক্লাব সদস্যরা, ভলান্টারি অ্যাসোসিয়েশন, অসরকারি বা এনজিও সংগঠনরা যদি এগিয়ে আসে এবং প্রতিকারের রাস্তা বাতলে দেয়, তারা যদি রুখে দাঁড়ায়, তাহলে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স আগামী বিশ্বে হয়তো নির্মূল হতে পারে। তার কারণ ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মুক্ত হওয়ার জন্য শুধু নারীরা লড়াই করলে হবে না, নারীদের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্রকে দাঁড়াতে হবে, বিভিন্ন সমাজসেবী সংগঠনকে দাঁড়াতে হবে, এবং তার মধ্য দিয়ে নারীরা আরও সংঘবদ্ধ আন্দোলন মুখর হয়ে উঠতে পারে। সবশেষে আমরা উপসংহারের মধ্য দিয়ে এ কথাই বলবো, আলোচনার প্রেক্ষিতে আমরা এমন কোনো ইঙ্গিত পেলাম না যে কাল থেকে ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ হয়ে যাবে। তাহলে প্রশ্ন, এই আলোচনার মধ্য দিয়ে লাভ কি হলো? অন্তত এই বিষয়টি যে আমাদের সমাজ সংস্কৃতির গভীরে প্রথিত আছে, এবং দৈনন্দিন বহু নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়ে তারা দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অথবা দীর্ঘমেয়াদী শারীরিক তথা মানসিক ক্ষতি করে ফেলছেন, অথবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, অথবা তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলি যে পরিসংখ্যানগত দিক থেকে কী অবস্থায় রয়েছে এবং সেখানে গবেষণামূলক দৃষ্টিভঙ্গি কি উঠে আসছে, কি আমাদের করণীয়, আমরা তো কিছুই করছি না। যদি একটু আমরা সদয় হই, যদি একটু বোঝাপড়ার মধ্যে আমরা এসে এই ধরনের নারকীয় অত্যাচার থেকে আমরা আমাদের সমাজ পরিবেশকে অন্তত একটু নির্মল করি। মনে রাখতে হবে, এই ধরনের অকথ্য নির্যাতন যাদের উপর হচ্ছে তারা হয় কারো মেয়ে, কারো মা, কারো স্ত্রী, কারো প্রতিবেশী, কারো ভগ্নী, কারো বন্ধু বা বান্ধবী, তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আগামী প্রজন্ম, যারা এগুলি দেখতে দেখতে বড় হচ্ছেন। যদি তিনি পুরুষ হন তাহলে ধরে নেবেন যে এগুলো আমরা করতে পারি, যদি তিনি নারী হন তাহলে তিনি বুঝবেন যে নারীরা এইভাবেই জন্মেছে পুরুষদের হাতে মার খাবে বলে, এবং তার উত্তরও দিতে পারবে না বলে। তো সেই সূত্রে এই আলোচনাটি অবশ্যই আমাদের কিছু তো অনুসন্ধান দিচ্ছেন। However, the question raised in the article of 498A of Domestic Violence Act 2005 have succeeded in fulfilling the requirements of the adequately defining
all forms of domestic violence and providing protection to its victims। এই যে 498A 2005-এর পরবর্তীকালে সেটি 2016-তে সংশোধিত হয়েছে। অন্তত যাই হোক, কিছু ক্ষেত্রে এই ধরনের অকথ্য নির্যাতন তথা নির্যাতনের পরিবেশ থেকে হয়তো আমাদের সমাজ সংস্কৃতিকে কিছুটা হলেও সুরক্ষিত করছে। The viability of its implementation may be contested on certain grounds। হয়তো এগুলির প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় রীতি বিধি মেনে চলছি না। Therefore, amendment of this act has already taken in 2016। সেই কারণে 2016-তে এই আইনটিকে কিছুটা নম্র করে সংশোধিত করা হয়েছে, যাতে করে অন্তত একটু অ্যাকচুয়ালাইজ হয় যে হ্যাঁ, পুরুষ অত্যাচার করেছে, তাই এই ধরনের পুরুষদের বিরুদ্ধে 498A মামলা হয়েছে। সেটা এখন একটা ক্রস চেকিংয়ের ব্যবস্থা হয়েছে। সত্য যদি এই ঘটনা ঘটে, যদি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, যদি প্রতিবেশীদের থেকে, নিকট আত্মীয়দের থেকে এই ধরনের বিষয়ের উপর সাক্ষ্য দেন যে হ্যাঁ, এই পুরুষ এই নারীকে নিয়মিত শারীরিক, মানসিক অথবা অন্যান্য দিক থেকে অত্যাচার করে, সেক্ষেত্রে সেই পুরুষকে অবশ্যই এই আইনের মোতাবেক সাজা দেয়া হবে। সুতরাং হয়তো কিছুটা আইনটিকে কিছুটা সংশোধিত পথে, শুদ্ধিকরণের পথে নিয়ে যাওয়া হয়েছে। আগামী দিন এই আইনকে ভরসা করে আমাদেরকে আরও সচেতন করে বিষয়টি থেকে সমাজকে তথা নিজেদেরকে মুক্ত করতে হবে। তা না হলে এই ধরনের পারিবারিক নির্যাতন একটা বিষাক্ত পরিবেশ তৈরি করবে। এই বলে ক্লাস শেষ করার আগে বলবো, আন একাডেমির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা আন একাডেমিতে প্লাস রেফারাল হিসেবে আসতে চাও, তারা আন একাডেমিতে আমাদের রেফারাল কোড যেমন KD স্যার প্লাস দিয়ে যে কোনো সময় আন একাডেমিতে আসতে পারো। ভালো ভালো এডুকেটর রয়েছেন, তারা তোমাদেরকে সহায়তা করবে এবং চাকরির মুখোমুখি এনে পৌঁছে দেবে। তাই আমি বলবো, আন একাডেমিতে এসে চাকরির মুখোমুখি পৌঁছে যাও। এই বলে আজকের মতো এই ক্লাসটিকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি শোনার জন্য। থ্যাংক ইউ।